দেখতে দেখতে কিন্তু আমাদের ধান রোপণের আজকে প্রায় 15 দিন কিন্তু হয়ে গেল। তো আমি কিন্তু এর আগে ভিডিওতে দেখিয়েছিলাম বা জানিয়েছি যে আমরা এই মাটি তৈরিতে আমরা কোন সার ব্যবহার করছি, আর এর পাশাপাশি যে খোল ভালো না ডিএপি ভালো এটাও কিন্তু আমার চ্যানেলে কিন্তু আমি ভিডিও রেখেছি। তো আপনারা সেগুলো দেখেছেন। তো এখন এই যে 10 দিন পরে এসে আমাদের এই যে ধানের জমিতে কিন্তু কিছু সার প্রয়োগ করা প্রয়োজন, কারণ গাছের কিন্তু এই সময় তার খাদ্যের কিন্তু চাহিদা আসে এবং নতুন যে শেকড়গুলো ছেড়েছে সেই শেকড়গুলো কিন্তু খাদ্য গ্রহণের উপযোগী একদম পুরোপুরি কমপ্লিট হয়েছে এবং তারা কিন্তু ধীরে ধীরে খাদ্যগুলো গ্রহণ করছে। তো এই সময়তেই কিন্তু এই যে 10 দিনের পরে এসে আমাদের কিন্তু সারগুলো প্রয়োগ করা প্রয়োজন, কারণ আমি কিন্তু আমার এখানে 10 দিন পরে এসে আজকে আমার এই জমিতে প্রায় 14 দিন বয়স হয়ে গেল, 14 থেকে 15 দিন। তো আমার কিন্তু 2 দিন আগে সার প্রয়োগ করা হয়েছে। এবার এই সারগুলো কিন্তু ধীরে ধীরে কিন্তু গ্রহণ করতে শুরু করে দিয়েছে গাছ। তো এই সারগুলো এখন যদি আমরা ব্যবহার করি, যে কোন কোন সার আমরা ব্যবহার করব এই সময়তে, কারণ গাছ আমাদের আস্তে আস্তে ধীরে ধীরে বাড়তে শুরু করবে এবং শেকড় কিন্তু অধিক পরিমাণে ছাড়বে এবং তার সঙ্গে পাশ কাঠি অর্থাৎ যে পাশ কুশিগুলো সেই পাশ কুশিও কিন্তু অধিক পরিমাণে আসবে। এবং এই সময়তে যদি আমরা পাশ কুশিটা অর্থাৎ পাশ কাঠি যদি অধিক পরিমাণে যদি আনতে পারি তাহলে একসঙ্গে কিন্তু আমাদের ধানগুলো ফলবে এবং ধানগুলো কিন্তু যে শীষগুলো আসবে পরবর্তীতে সেই শীষগুলো কিন্তু একসঙ্গে সব বেরিয়ে আসবে। তো এই সময় আমরা কোন কোন সার ব্যবহার করছি এবং আমার এই জমিতে কোন কোন সার ব্যবহার করা হয়েছে সেই সমস্ত বিষয় নিয়ে আজকের ভিডিওয়ে আমি অমৃত আমার ইউটিউব চ্যানেল কৃষি সমগ্র আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আমরা কিন্তু দেখুন এই বছরে সারগুলো বেশ ভেঙে ভেঙে কিন্তু দিচ্ছি। কোনো সার কিন্তু আমরা একসঙ্গে মিশিয়ে মানে শুধুমাত্র চাপানে মানে মাটিতেই কিন্তু ব্যবহার করছি না। দেখুন এখন আমরা মাটিতে যে সারটা ব্যবহার করেছিলাম তারপরে আবার 10 দিন পরে এসে কিন্তু আবার সার দিচ্ছি। সেই সময় কিন্তু আমরা নাইট্রোজেন ইউরিয়া সার ব্যবহার করেছিলাম, খোল ব্যবহার করেছিলাম, এর পাশাপাশি অন্যান্য যে সারগুলো ব্যবহার করেছিলাম। এখন কিন্তু দেখুন ভেঙে ভেঙে তখন হয়তো 10 কেজি দিয়েছিলাম, তাহলে এখনও কিন্তু আমাদের সেই নির্দিষ্টটা পরিমাণে আমরা সার ব্যবহার করব। তো এই সময়তে আমাদের এই গাছগুলোর খাদ্যের প্রয়োজন এবং সেই জন্যই কিন্তু আমরা নাইট্রোজেনযুক্ত ইউরিয়া যে সার 46% নাইট্রোজেনযুক্ত, কারণ এটা যদি আমরা ব্যবহার করি এই মুহূর্তে দাঁড়িয়ে তাহলে গাছের যে সবুজতা অর্থাৎ ক্লোরোফিলের প্রধান একটি উপাদান হচ্ছে নাইট্রোজেন। সেই ক্লোরোফিল কিন্তু গাছের পাতায় উৎপন্ন হবে এবং গাছ কিন্তু খুব সহজেই সূর্যালোকের উপস্থিতিতে তার খাদ্যগুলো কিন্তু তৈরি করে নিতে পারবে। তো এই জন্য আমরা নাইট্রোজেন ব্যবহার করব। এর পাশাপাশি নাইট্রোজেন যদি ব্যবহার করা হয় তাহলে গাছের পাতার যে দৈর্ঘ্য বা আকৃতিটা বৃদ্ধি পাবে এবং গাছের যে কাণ্ড সেই কাণ্ডটাও কিন্তু বৃদ্ধি আসবে এবং এর ফলে আরও যে উপকারিতা আসবে সেটা হচ্ছে অধিক পরিমাণে কিন্তু পাশ কাঠি কিন্তু এই সময় কিন্তু লক্ষ্য করা যাবে যদি আমরা নাইট্রোজেন ব্যবহার করে থাকি। তাহলে এই সময় দাঁড়িয়ে আমরা এই পাশ কাঠি বৃদ্ধির জন্য, গাছের যে দৈর্ঘ্যটা বৃদ্ধির জন্য এবং পাতার আকৃতি বৃদ্ধির জন্য, এর পাশাপাশি গাছের যে সবুজতা ধরে রাখতে কিন্তু আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে 10 কেজি আমরা 46% যে নাইট্রোজেন ইউরিয়া সেই ইউরিয়া কিন্তু আমাদের এই জমিতে আমরা ব্যবহার করব প্রতি বিঘায় 10 কেজি এই 10 দিন পরে এসে। আর এর পাশাপাশি যদি আমরা নাইট্রোজেনযুক্ত ইউরিয়াটা অধিক পরিমাণে ব্যবহার করে থাকি, নির্দিষ্ট একটা পরিমাণে যদি আমরা ব্যবহার না করি তাহলে কিন্তু গাছের অনেকটা ক্ষতি আসবে এবং গাছ প্রথমে দেখবেন বেশ ভালো মানে জোর দিচ্ছে, গাছের সবুজতা আছে, আস্তে আস্তে কিন্তু সে নেতিয়ে পড়বে এবং গাছগুলো কিন্তু ঢলে পড়বে এবং ক্ষতি আসবে। তাই আমরা এই সময় দাঁড়িয়ে এই যে বলছিলাম যে 10 কেজি আমরা ইউরিয়া ব্যবহার করব। আর এর সঙ্গে আমরা আরেকটি যে সার ব্যবহার করব সেটা এই মুহূর্তে ধানের জন্য খুবই উপযোগী, সেটা হচ্ছে জিঙ্ক। দেখুন আমরা আগে কিন্তু যখন মাটিতে যে সারটা ব্যবহার করেছিলাম সেই সময় কিন্তু আমরা যে জিঙ্ক অর্থাৎ জিঙ্ক সালফেট কিন্তু আমরা ব্যবহার করিনি, কারণ সেই সময় যদি আমরা মাটিতে ব্যবহার করতাম তাহলে ওই যে সিঙ্গেল সুপার ফসফেট আমরা ব্যবহার করেছিলাম, তো সিঙ্গেল সুপার ফসফেটের সঙ্গে কিন্তু আমাদের জিঙ্কের কানেকশনটা কিন্তু ঠিক নয়, কারণ দুটো যদি আমরা একসঙ্গে ব্যবহার করি তাহলে তাদের যে কার্যকারিতা অর্থাৎ সারের যে গুণাগুণ সেই গুণাগুণটা কিন্তু নষ্ট হয়ে যায়। তাই আমরা এখন এই গাছে মাটিতে অর্থাৎ জলে, মাটিতে কিন্তু আমরা দিইনি, জলে আমরা এখন জিঙ্ক সালফেট ব্যবহার করব। কারণ জিঙ্ক সালফেট যদি ব্যবহার করি তাহলে গাছের যে রোগ প্রতিরোধ ক্ষমতা অত্যাধিক হারে বেড়ে যাবে এবং গাছের শেকড়ের পরিমাণ বাড়বে এবং তার সঙ্গে পাশ কাঠি
সেই পাশকাঠির সংখ্যাটাও কিন্তু অধিক পরিমাণে কিন্তু আসবে। তাহলে আমরা এই জন্য জিঙ্ক সালফেট এখন ব্যবহার করব। আর এর পাশাপাশি মাটির যে গুণাগুণ, সেই গুণাগুণটাও কিন্তু বৃদ্ধি হবে। তাহলে এখন আমরা এই জিঙ্ক সালফেট ব্যবহার করব। প্রতি বিঘাতে 2 কেজি করে আমরা জিঙ্ক সালফেট ব্যবহার করব। আর এর পাশাপাশি আমরা আরেকটি যে সার ব্যবহার করব, যেটা খুবই প্রয়োজন এই মুহূর্তে ধানের জমিতে, সেটা হচ্ছে সালফার। দেখুন, সালফার যদি আমরা ব্যবহার করতে পারি তাহলে গাছের যে পাতা, সেই পাতাটা দেখবেন একদম সবুজ চকচকে আছে, কোনো প্রকারের পাতাতে রোগ দেখা দিচ্ছে না, কোনো প্রকারের যে দাগ বা স্পট কিন্তু আসবে না। আর এর পাশাপাশি গাছের যে উজ্জ্বলতা বা জৌলতা কিন্তু লক্ষ্য করা যাবে, এবং গাছের যে বারবারন্ত সেটাও আসবে, এবং এর পাশাপাশি মাটির যে গুণাগুণ, সেই গুণাগুণটাও ঠিক থাকবে, এবং সার যেগুলো আমরা ব্যবহার করছি সেই সারের যে কার্যক্ষমতা, সেই কার্যক্ষমতাটা কিন্তু আরও দ্বিগুণ হারে কিন্তু বাড়িয়ে তুলবে। আর তার পাশাপাশি পাশকাঠি যে বৃদ্ধি, সেই পাশকাঠির বৃদ্ধিটাও কিন্তু সে নিয়ে আসতে কিন্তু সাহায্য করবে। তো আমরা এই সময় সালফার ব্যবহার করব। প্রতি বিঘাতে 1.5 কেজি করে আমরা সালফার আমাদের ধানের জমিতে আমরা ব্যবহার করছি। তো আমার এখানে কিন্তু এই যে হিসাবটা, সেই হিসাবেই কিন্তু আমরা এই জায়গা ব্যবহার করেছি। আর এর পাশাপাশি আর একটি সার, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের ধান গাছের জন্য, সেটা হচ্ছে হিউমিক অ্যাসিড। যদি আমরা হিউমিক অ্যাসিড এই মুহূর্তে ব্যবহার করতে পারি তাহলে অত্যাধিক হারে শেকড় আসবে, এবং শেকড়ের যে শক্তিশালী অর্থাৎ ক্ষমতাটা কিন্তু বাড়িয়ে তুলবে, এবং এই গাছের খাদ্য গ্রহণের যে চাহিদা, অর্থাৎ গাছের যে খাদ্যের চাহিদাটা, সেটা কিন্তু এই শেকড় কিন্তু তার সেই ক্ষমতা দিয়ে কিন্তু পূরণ করবে। তাহলে এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা হিউমিক অ্যাসিড ব্যবহার করব, এবং রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়িয়ে তুলবে, এবং যেহেতু শিকড় বৃদ্ধি পাবে এবং পাশকাঠির সংখ্যাও কিন্তু অধিক হারে আসবে। তাহলে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে হিউমিক অ্যাসিডটা ব্যবহার করব প্রতি বিঘাতে 300 গ্রাম। প্রতি বিঘায় আমরা 300 গ্রাম করে হিউমিক অ্যাসিড আমরা ব্যবহার করব। তাহলে এইটা হলো আমাদের এই যে 10 দিনের মাথায় এসে আপনারা বলতে পারেন ছোট চাপান বা মিনি চাপান। এর পরবর্তীতে কিন্তু আমরা আরেকটি চাপান ব্যবহার করব। আর এই যে সমস্ত তথ্যই কিন্তু আপনাদের মাঝে এক এক করে আমি তুলে ধরছি। আর এর পরবর্তীতে আমি কোন সার ব্যবহার করব এবং কোন ওষুধ ব্যবহার করব, সেই সমস্ত বিষয় কিন্তু আপনাদের এর পরবর্তীতে আমার চ্যানেলে কিন্তু ছাড়বো। তো আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আজকের ভিডিওটি দেখার জন্য আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানাই।